আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো আছো তোমরা? হ্যাঁ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। শুক্রবারের আজকের এই বিশেষ ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। জাকির বিসিএসসি স্পেশালের পক্ষ থেকে আমি জুয়েল কিবরিয়া স্যার তোমাদের সঙ্গে আছি আমাদের এই বিশেষ ব্যাকরণ কোর্সের শেষ পর্যায়ের দিকে। আশা করি তোমরা ধীরে ধীরে আমার সাথে যুক্ত হয়ে পড়ছো। ওয়াজিদ আক্তার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তৌহিদুর রহমান, রাসেল, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। শিশু, সাদিয়া তাপসী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সারওয়ার হাসিম বাপ্পি, ওয়ালাইকুম আসসালাম। আবু তালেব, ওয়ালাইকুম আসসালাম। শাপলা খাতুন, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। রিয়াজুল হক, কেমন আছেন স্যার? হ্যাঁ ভালো আছি বাবা। ইরতিয়াজ বিন হাসান সাফি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শাহিদ, ওয়ালাইকুম আসসালাম। হাসান শাহরিয়ার লিখুন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আমার সাথে যুক্ত হয়েছো। তো আমরা আজকে আরো কিছু বিষয় নিয়ে পড়াশোনা করব। লিখুন, আমি ভালো আছি বাবা, ভালো আছি, সুস্থ আছি, তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমরা প্রথমে পড়ব উপসর্গ। এখন আমরা পড়ব উপসর্গ। তাহলে আমরা প্রথমেই সংজ্ঞাটা একটু দেখতে চাচ্ছি যে উপসর্গ কাকে বলে। রেজাউল হক উপকূলীয় জেলা বরগুনা থেকে বলছে স্যার। আচ্ছা ঠিক আছে, এত দূর প্রান্ত থেকে আমার সাথে যুক্ত হয়েছ, সেই জন্য তোমাকে অভিনন্দন জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। সুমন আহমেদ, ভালো আছি বাবা। তাহলে আমরা উচ্চারণের পর ক্লাস চাইলে তো এই কোর্সে দেওয়া যাচ্ছে না যে বাবা, সময় নেই যে আমাদের আমাদের তো জব রিলেটেড এর সাথে উচ্চারণটা নাই। আমি একদিন বলেছি তোমাদের জব রিলেটেড কোশ্চেনে উচ্চারণের টপিকটি আমাদের নাই, ফলে আমরা করছি না। আচ্ছা, উপসর্গ লেখেন স্যার। গতকাল অনুসর্গের 6 নম্বর পয়েন্টে বলা হয় নাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ সাদিয়া তাপসী। আচ্ছা, 6 নম্বর পয়েন্টটি হচ্ছে অনুসর্গের অর্থ। ঠিক আছে, অনুসর্গের অর্থ। সবই পড়াবো রে গাধারা, সব পড়াবো। সুমন আহমেদ, গাধা, কোনো কিছু বাদ রাখবো না, পড়াই, দাঁড়া থাম। আচ্ছা, তাহলে আমরা উপসর্গ করার আগে যেহেতু আপনারা বলেছেন অনুসর্গের 6 নম্বর, জি লাস্ট পয়েন্টটা বাদ ছিল, জি আমি ধরেছি 6 নম্বর অনুসর্গের অর্থ, অর্থাৎ একটি বাক্য দিয়ে সেখানে বলা হবে এই বাক্যের অনুসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন ধরেন বলা হবে এমন যে তুমি দিনে কে আছে আর, তুমি দিনে কে আছে আর, এই বাক্যে অনুসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে।
এই বাক্যে অনুসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? তাহলে কি বলতে হবে? এই বাক্যে অনুসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? ব্যতীত অর্থে। কি অর্থে? ব্যতীত অর্থে। ব্যতীত। আবার ধরেন বলা হবে যে আছো প্রভু তুমি জগৎ মাঝারে, আছো প্রভু তুমি জগৎ মাঝারে। তাহলে এখানে মাঝারে অনুসর্গটি কি অর্থে? নিশ্চয় আপনারা দেখে থাকবেন ব্যক্তি অর্থে। কি অর্থে? ব্যক্তি অর্থে। আছো প্রভু তুমি জগৎ মাঝারে, প্রভু জগতের মাঝখানে নাই, কোথায় আছে? পুরো জগৎ ব্যাপী। অর্থাৎ মাঝারে বললেও এই মাঝারে অনুসর্গটি ব্যবহার করেছে কি অর্থে? ব্যক্তি অর্থে। ঠিক আছে, তো এরকম কিছু বাক্য অনুসর্গ দিয়ে বলা হবে এই বাক্যে অনুসর্গ কি অর্থে? শরতের পরে আসে বসন্ত, শরতের পরে আসে বসন্ত, তাহলে কি অর্থে? দীর্ঘ বিরতি। বলবে এই ঘটনার পরে এখানে থাকা চলে না, কি অর্থে? স্বল্প বিরতি। তো ওই যে বলেছে নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ আমাদের আশ্রয়স্থল, সেখানে গিয়ে অনুসর্গের চ্যাপ্টারে যাবেন। অনুসর্গের চ্যাপ্টারে গিয়ে দেখবেন যে 22-23টির মতো বাক্য দিয়ে তাদের অর্থ করে দেওয়া আছে। অর্থটা করবেন যে আমরা সন্ধ্যা অবধি অপেক্ষা করব, আমরা সন্ধ্যা অবধি অপেক্ষা করব। অবধি কি অর্থে? পর্যন্ত অর্থে। কি অর্থে? পর্যন্ত। দেশের তরে জীবন দিতে হবে, দেশের তরে জীবন দাও। তরে কি অর্থে? জন্য অর্থে। প্রশ্ন হচ্ছে শুধু তোমার মুখ পানে সে পথে বাহির হলো, শুধু তোমার পথ পানে চেয়ে মুখ, শুধু তোমার পথ পানে মুখ পানে চেয়ে, শুধু তোমার মুখ পানে চেয়ে পথে বাহির হলো। তাহলে পানে কি অর্থে? দিকে অর্থে। কি অর্থে? দিকে অর্থে। জি, তো এইভাবে কিছু অনুসর্গ বাক্যে প্রয়োগ করে বলা হবে যে এই বাক্যে অনুসর্গ কি অর্থে বসেছে। আপনারা একটু দয়া করে এই নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণটা থেকে মোটামুটি পড়লেই কাজ হয়ে যাবে। একটু পড়ে নেবেন, জটিলতার কিছু নয়, কিন্তু এক দুইবার একটু পড়বেন। একদম আইডিয়া করে আন্দাজ করে দিবেন না, একটু পড়ে দিলে জিনিসটা ভালো হবে। জি, ধন্যবাদ। আমি অলরেডি শিরোনাম লিখেছি, আজকের উপসর্গ লিখে নেন। আর আমরা গতদিন অনুসর্গ থেকে 6টি কোশ্চেন দিয়েছি আপনাদের, 5টা দিয়েছিলাম, একটা বাকি ছিল। টেকনিক্যাল প্রবলেমের কারণে গতদিন ক্লাসটা শেষ হয়ে গেছিল হঠাৎ করে। তো 6 নম্বর প্রশ্নের উত্তরটা আজকে বলে দিলাম। আজকে আমরা নতুন টপিক পড়ব উপসর্গ। লেখেন হ্যাঁ, আচ্ছা সুমন আহমেদ, হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ সুমন, আমার পছন্দের কালার রেড, ঠিকই বলেছে। একটু আমি ডিপ কালার পছন্দ করি, একটু লাল বা খয়েরি, মানে যে কোনো কালারই আমার পছন্দ, বাট আমি একটু ডিপ পছন্দ করি আর কি, ডিপ কালার। হ্যাঁ ঠিক আছে, ইনশাল্লাহ আমরা তুষ্ট করে ফেলবো। সাহিত্য থেকে একটা কোশ্চেন করি শেষে, শাপলা খাতুন সাহিত্য থেকে এখন ব্যাকরণের মধ্যে আমি শেষে বলবো, তখন কোশ্চেন করবেন। জি বলে দেবো, এস এম আসাদ আমি বলবো এখন। জি দেখেন উপসর্গ, দেখেন যে সকল অর্থহীন অব্যয়সূচক শব্দাংশ যে সকল ধন্যবাদ রোজ, যে সকল অর্থহীন অব্যয়সূচক শব্দাংশ কোন শব্দের পূর্বে বসে, কোন শব্দের পূর্বে বসে সেই শব্দের অর্থের পরিবর্তন, পরিবর্ধন, সংকোচন বা সংকোচন ঘটায়,
তাদের উপসর্গ বলে। যে সকল অর্থহীন অব্যয়সূচক শব্দাংশ, যে সকল অর্থহীন অব্যয়সূচক শব্দাংশ কোন শব্দের পূর্বে বসে সেই শব্দের অর্থের পরিবর্তন, পরিবর্ধন, সংকোচন বা সম্প্রসারণ ঘটায় তাদের উপসর্গ বলে। এখন আমরা এই যে উপসর্গের সংজ্ঞাটি লিখে দিলাম, তাহলে কি আমাদের এই 41তম প্রিলিমিনারিতে কিংবা অ্যাডমিশনে কিংবা অন্য কোনো পরীক্ষা আসবে যে উপসর্গের সংজ্ঞা লেখো, উপসর্গ কাকে বলে? না। তাহলে আমরা কেন সংজ্ঞাটি পড়েছি? একটা বিশেষ উদ্দেশ্য থেকে। উদ্দেশ্যটি হচ্ছে প্রশ্ন হবে যে নিচের কোনটি উপসর্গের বৈশিষ্ট্য বা কোনটি উপসর্গের বৈশিষ্ট্য নয়। প্রশ্ন এমন হতে পারে উপসর্গ সম্পর্কে কোনটি প্রযোজ্য কিংবা কোনটি প্রযোজ্য নয়। ঠিক আছে, তো আমরা এই সংজ্ঞা থেকে, সংজ্ঞার মধ্যে বৈশিষ্ট্যগুলি আছে, তবু আমি একটু আলাদা করে ইন্ডিকেট করে দিব যে আসলে উপসর্গের বৈশিষ্ট্য কি। লেখেন বৈশিষ্ট্য। 1 নম্বর কি? পূর্বে বসে। নিজস্ব অর্থ নেই, অর্থাৎ অর্থ নেই, অন্যকে অর্থ দান করে, অর্থাৎ অর্থ যত কথা আছে। আমরা সংজ্ঞাটি পড়েছি জানার জন্য, কিন্তু আসলে উপসর্গ থেকে আমাদের প্রশ্ন হবে কোনটি উপসর্গের বৈশিষ্ট্য কিংবা নিচের কোনটি উপসর্গের বৈশিষ্ট্য নয়, কিংবা উপসর্গ সম্পর্কে কোনটি প্রযোজ্য কিংবা কোনটি প্রযোজ্য নয়। উপসর্গ কি পূর্বে বসে? কোথায় বসে? পূর্বে বসে। আর উপসর্গগুলি কি? অব্যয়সূচক শব্দাংশ। তাহলে উপসর্গগুলি কোন পদ? অব্যয়। গতদিন বলেছিলাম মানে অনুসর্গগুলি কোন পদ? অব্যয়। অর্থাৎ অনুসর্গ অব্যয়, উপসর্গ কি? অব্যয়। জি, অব্যয় জাতীয় অব্যয়সূচক শব্দাংশ। আর উপসর্গের নিজস্ব অর্থ নেই, অর্থাৎ অর্থবাচকতা নেই। নিজস্ব অর্থ নেই অর্থাৎ কি? অর্থবাচকতা নেই, কিন্তু নিজের অর্থ না থাকলে আবার অন্যকে অর্থ দান করে, অন্যকে অর্থ দান করে, অর্থাৎ অর্থ দ্যোতকতা আছে। হ্যাঁ, হবিপুর গাধা, পাখি, মানুষ দুটোই প্রাণী, কিন্তু বৃক্ষকুল, বৃক্ষ কি? প্রাণী বলতে আমরা উদ্ভিদ, হ্যাঁ ঠিক আছে, অপ্রাণী, অপ্রাণী মানে প্রাণী অপ্রাণী, পাখি, মানুষ, গাছ, এই টাইপের। তো গাছও ওই অর্থে প্রাণী, কিন্তু এখানে ব্যাকরণ বলেছে যে তাহলে ওখানে তো আরো উদাহরণ খুঁজতে হবে। কুল সব, পক্ষীকুল, বৃক্ষকুল, মনুষ্যকুল, মাতৃকুল, কবিকুল, ভাই সব, পাখি সব, ঠিকই বলেছ। এখানে সবের সাথে আরো কিছু জিনিস, বস্তু, যেমন ধরো আমরা বলছি নদী সব, নদী সব, বুঝতে পারলাম? তো আমরা যদিও নদী, নদীর সাথে নদী সব এরকম আমরা বলি, নদী সব।
তো উদাহরণ হয়তো আমি সব বলি নাই, বাট ব্যাকরণ বলে দিয়েছে যে এর সাথে বস্তুবাচক শব্দ ব্যবহার করা যাবে। বুঝা গেছে? বস্তুবাচক শব্দ ব্যবহার করা যাবে। তাহলে আমরা বলতে পারি নদী সব, ঠিক আছে, এরকম কিছু শব্দ। আচ্ছা, কাজ কি? উপসর্গের কাজ কি লেখেন? কাজ। এবার লেখেন কি? কাজ। নতুন শব্দ গঠন, নতুন শব্দ গঠন, নতুন শব্দ গঠন। আরেকটি কাজ কি? শব্দের অর্থের পরিবর্তন, পরিবর্ধন, সংকোচন বা সম্প্রসারণ ঘটানো। উপসর্গের প্রধান কাজ নতুন শব্দ গঠন। উপসর্গের প্রধান কাজ কি? নতুন শব্দ গঠন। আর আরেকটি কাজ কি? শব্দের অর্থের পরিবর্তন, পরিবর্ধন, সংকোচন বা সম্প্রসারণ ঘটানো। যদি বলি প্রধান কাজ, তাহলে প্রধান কাজ হচ্ছে নতুন শব্দ গঠন। আর এই নতুন শব্দ গঠনের পাশাপাশি আর কি করে? শব্দের অর্থের পরিবর্তন করে, পরিবর্তন ঘটায়, সংকোচন করে এবং কি সম্প্রসারণ ঘটায়। হ্যাঁ হাবিবুর, তোমাকে ধন্যবাদ বাবা। বলছে বস্তুবাচক প্রাণী ও অপ্রাণী উভয়ের সাথে ব্যবহার করা যাবে। আমরা উদাহরণ হয়তো বেশি নাই বা কম পাচ্ছি, কিন্তু ব্যাকরণ বলেছে মানে খুঁজলে হয়তো আরো কিছু অপ্রাণীবাচক বস্তুর সাথে যুক্ত করা যাবে, ঠিক আছে? এখন বলতে উপসর্গ কয় প্রকার? উপসর্গ 3 প্রকার। উপসর্গ 3 প্রকার। কি কি? একটি হলো খাঁটি বাংলা উপসর্গ, একটি হলো তৎসম বা সংস্কৃত উপসর্গ, আর একটি হলো বিদেশি উপসর্গ। 3 প্রকার। আপনি এগুলো অবশ্য জানেন সবাই, তবু আমাকে একটু আলোচনা করা উচিত আর কি, আমি যেহেতু কোর্সটা করাচ্ছি, বাদ তো দেওয়া যাবে না। উপসর্গ 3 প্রকার: খাঁটি বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা কয়টি? 21টি। খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা 21টি। বই দেওয়া আছে, একটু দেখে পড়ে নেবেন। তৎসম উপসর্গের সংখ্যা কয়টি? 20টি। তাহলে পরীক্ষায় প্রশ্ন নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ, কোনটি তৎসম উপসর্গ, কোনটি বিদেশি উপসর্গ? তাহলে কেমনে উত্তর দিবেন? কি করে বুঝবেন কোনটি খাঁটি বাংলা, কোনটি তৎসম, কোনটি বিদেশি? যে উপসর্গগুলো খ দিয়ে থাকবে সেগুলো খাঁটি বাংলা, যেগুলো ত দিয়ে থাকবে সেগুলো তৎসম, আর যেগুলো ব দিয়ে থাকবে সেগুলো কি বিদেশি, তাই না? তাই তো নাকি? এমন হলে ভালো হতো, এমন হলে মজা হতো বা ভালো হতো। আসলে এমন তো করেনি, ব্যাকরণবিদরা পাজি এমন সহজ করতো, তাই না? যেই উপসর্গ খ দিয়ে শুরু হয়েছে খাঁটি বাংলা, যে উপসর্গ ত দিয়ে শুরু হয়েছে তৎসম সংস্কৃত, যে উপসর্গ ব দিয়ে শুরু হয়েছে বিদেশি। মজা হতো না এমন হলে? তেমন হয়নি। কি করা যাবে? এই ক্ষেত্রে ফাঁকিবাজি জুয়েলস মেথড দিয়ে কোনো কাম হবে না, ভুয়া মেথড। কি মেথড লাগবে? এটা এটিএম মেথড। কি মেথড? এই উপসর্গ পড়তে হলে লাগবে এটিএম মেথড। এটিএম, এক টানা মুখস্থ। জি, এ তে এক, টি তে টানা, এম তে মুখস্থ। তাহলে এক টানা মুখস্থ। জি, এটিএম মেথড। খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা 21টি মুখস্থ করতে হবে। অ অঘা অজে অনা, আ আর আন আপ, ইতি উন কদ কুনি, পাতি বি ভর রাম, স সা শুভা। বুঝেছেন?
অঘা অজনা আর আনা বিতিউন কদকুনি পাতি বিবরণ শশা সুহা অঘা অজনা আর আনা বাড়ানা। ওই যে ঘষা মারা পদ্ধতি মনে আছে, যে ঘষা মারা পদ্ধতিকে যতই আমরা অবহেলা করে অবজ্ঞা করে কটূক্তি করি, ওই পদ্ধতি ছাড়া কিছু কিছু জিনিস কি হবে না, তাই না? জি, ঘষা মারা পদ্ধতি দিয়ে মুখস্থ করতে হবে, যেমনি পারেন তেমনি মুখস্থ করে ফেলতে। এখন ধরেন এখানে আমার অনেক ছাত্র আছে, 200 জন আছে, এই যে কতদিন বললাম তারা মাদ্রাসা থেকে পড়েছে এবং একটু হুজুর টাইপের, তো তারা আবার কি করবে, এটা এই সুরে মুখস্থ করবে, অঘা অজনার ইতি উন কদ কুনি পাতি বিভরম শশা সুহা। অঘা অঘা অজনার ইতি উন কদ কুনি পাতি বিভরম শশা সুহা। সবাই বলেন সুবহানাল্লাহ। কেমনে করবে না ভাই আমি জানি না, আমি শুধু বুঝি যে কি করতে হবে, আপনাকে মুখস্থ করতে হবে, বাই হুক অর বাই ক্রুক। কেউ আছেন একটু বেশি ডিজিটাল, তাহলে মুখস্থ করবেন ব্যান্ডের শুনতে, অঘা অজনা আর আনাব ইতিউন কদ কুনি পাতি বিভরম শশা সু হে, করতে পারবেন যার যেমনি ভাল লাগে, বাই হুক অর বাই ক্রুক, যার যেই সুরে ভাল লাগে, ভাটিয়ালি, ভাওয়াইয়া, মুর্শিদি, মারফতি, যেমনি পছন্দ হয় পড়ে ফেলবেন। আমাদের মুখস্থ করা বলে কথা, তাই না? গুড। তাহলে খাঁটি বাংলা কৌশলের সঙ্গে গোষ্ঠী অ অঘা অজনা আ আর আন আব ইতি উন কদ কুনি পাতি বিভরম শশা সুহা। তাহলে প্রকৃত উপসর্গ অঘা কোন উপসর্গ, আ কোন উপসর্গ, পাতি কোন উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ সংখ্যা কয়টি? 20টি। 20টি 9-10 বই দেওয়া আছে, লিখে দিচ্ছি না, জন্য লেখার দরকার নেই, যে কোনো বই খুলবেন পেয়ে যাবেন, অযথা লিখে নিয়ে লাভ নেই। এমন তো না যে আমি আবিষ্কার করেছি, বুঝতে পারলেন? জি। আচ্ছা, লালন গীতি যারা পছন্দ করেন, যে অঘায় অজনা আর আনা ইতি উন কদ কুহুনি পাতি বিভয়র রাম শশা সুহায়া উন কদ কুহুনি। ওয় অঘায় অজনা, ওয় অঘায় অজনা আর আয়ানা ইতি উন কদ কুনি পাতি বিভয়র, তাই না? জি, এইভাবে করবেন। লালন পছন্দ করলে এই সুরে করবেন, সমস্যা নেই। তো কেমন করবেন, যে সুর পছন্দ সেই সুরে নিয়ে নেবেন। জি, তৎসম সমস্ত বছরের সংখ্যা 20টি, ঠিক আছে? প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নীর, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপা। প্র, পর, অপ, সম, নি, অনু, অব, নীর, দূর, বি, অধি, সুত, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপা। এখন এখানে একটা ঝামেলা আছে, সমস্যা আছে। কি সমস্যা? আচ্ছা, সমস্যা হচ্ছে যে এই যে আ সু বি নি, আশুবিনি, এই 4টি উপসর্গ কি করতে হবে? এই 4টি উপসর্গ বাংলার মধ্যে আছে, তৎসমে আছে, বুঝতে পেরেছেন? অর্থাৎ আমি যে 21টি বাংলা বলেছি, 21টি বাংলা, সেই 21টি বাংলার মধ্যে এই আশুবিনী আছে, 20টি তৎসম বলেছে, তার মধ্যে কি আশুবিনী এই 4টি হলো পেট কাটা। পেট কাটা মানে 2 দলে আছে। তাহলে পরীক্ষা যদি বলে আশুবিনী কোন উপসর্গ, বা আ কোন উপসর্গ, বি কোন উপসর্গ, সু কোন উপসর্গ, নি কোন উপসর্গ, তাহলে কি হবে?
তাহলে উত্তর খাঁটি বাংলা না তৎসম? তাহলে উত্তর হবে উভয়। উত্তর কি হবে? উভয়। জি। কিন্তু আছে একটা, কিন্তু কি? যখন বলা হবে আকণ্ঠ, এই শব্দে কোন উপসর্গ? যখন বলা হবে আগাছা, যখন বলা হবে আকারা, যখন বলা হবে মূল, যখন বলা হবে জীবন। ভালো করে মনোযোগ দেন ভাই। হ্যাঁ, আমি একটু করেছি, এটা অন্যভাবে নিয়ে না, একটু মজা করছি আপনাদের সাথে, তাই না? পড়া জিনিস খুব কঠিন, তো ব্যাকরণ তো আরো কঠিন। একটু মাঝে মাঝে একটু মজা করলে, একটু ধরেন একটু মনোরঞ্জন হলে, একটু মনটা রিফ্রেশ হলো, অন্য কোনো উদ্দেশ্য নাই, বুঝতে পারছেন? যে একটু মজা করি মাঝে মাঝে, একটু এখানে কেউ এটি অন্যভাবে, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, হ্যাঁ, এটি অন্য কোনো ভাবে নেবেন না, বুঝলেন না? পড়া জিনিসটা কিন্তু সহজ বিষয় না, জটিল বিষয়, কঠিন বিষয়, ব্রেনে অনেক চাপ পড়ে। তো একটু রিল্যাক্স করে যদি আমরা একটু রিল্যাক্স মোডে পড়ি, একটু যদি মজা করি, তাহলে আমাদের ব্রেনের মধ্যে একটু রিফ্রেশমেন্টটা আসে। রিফ্রেশমেন্টটা খুব জরুরি পড়ার জন্য, ঠিক আছে? পড়তে পড়তে হঠাৎ করে কি ব্রেন কাজ করবে না, তো একটা গান শুনে নেবেন, একটা রবীন্দ্রসঙ্গীত শুনে নেবেন, একটা ব্যান্ডের গান শুনে নেবেন, যারা একটু ধর্মভীরু মানুষ তারা একটা কোরআন তেলাওয়াত শুনে নেবেন, একটা সূরা শুনে নেবেন। ক্লিয়ার? তাহলে আপনার ব্রেনটা কি একঘেয়েমি, মনোটোনাস থেকে একটু দূরে চলে আসবে, একটু রিফ্রেশড হবে, বুঝতে পারলেন? একই একটা না পড়া যাচ্ছে না, এর ভালো লাগছে না, তখন আপনি হঠাৎ করে গান শুনে নেবেন, ব্যান্ডের গান, মীরাবাই আই 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 হেইলা, একটু নাইসেও নেবেন, সমস্যা কি? একটু মনটা রিফ্রেশ হলো, 5 মিনিট পরে আবার পড়তে বসে। এখন অনেক আছেন এই যে খালি রিফ্রেশমেন্টই সারাদিন, এইটা হবে না, পড়ার মাঝে মাঝে ব্রেনকে রিফ্রেশমেন্ট করতে হবে, তাই না? ধার্মিক মানুষ একটু সূরা কেরাত করে নিলেন, একটু তাই না, নামাজ পড়ে নিলেন, 2 রাকাত নফল হয়ে গেল। তার মানে যে যেভাবে পারেন ব্রেনকে একটা একঘেয়েমি থেকে, মনোটোনাস থেকে, অস্থিরতা থেকে কি করতে হবে? একটা রিফ্রেশ করে নিতে হবে। ক্লিয়ার? জি। এখন যেটি বলতে চাচ্ছিলাম যে সু বি নি কোন উপসর্গ? বাংলা তৎসম উভয়ই। কিন্তু যখন আমি শব্দের সাথে যুক্ত করে দিব, তখন আর উভয় না, তখন আর কি? উভয় না, যে কোনো একটা, হয় বাংলা অথবা তৎসম, হয় বাংলা অথবা কি তৎসম। তাহলে কেমনে? তার উত্তর হলো এমনি, এই যে যার সাথে যুক্ত আছে এই ব্যাটা কি, যার সাথে যুক্ত আছে এই ব্যাটা কি, অর্থাৎ এই 4টি উপসর্গ তখন শুধু সু বিনি থাকবে। তাহলে কি? তাহলে তৎসম আর বাংলা, খাঁটি বাংলা তৎসম উভয়ই, কিন্তু শব্দের সাথে যখন থাকবে তখন আর উভয় না, যে কোনো একটা। সেটা নির্ভর করবে কিসের উপর? এই আসবিনী কার সাথে যুক্ত আছে। যদি বাংলার সাথে যুক্ত থাকে বাংলা, যদি তৎসমের সাথে যুক্ত থাকে তাহলে তৎসম। বলবে স্যার কেমনে চিনবো? এটি বললে কিন্তু মায়ের খাবেন, মায়ের। যদিও দূরে আছেন তবু মোবাইলে মায়ের খাবেন, কারণ তৎসম চেনার উপায় আপনাদেরকে শিখিয়ে দিয়েছে ভাই। জি। তাহলে এই যে আকণ্ঠ, কণ্ঠ হচ্ছে তৎসম, কেন? যে মূর্ধন্য ন আছে, যুক্ত ব্যঞ্জন আছে, তাহলে এই তৎসম। এই যে আমূল, এই যে দীর্ঘকার আছে, তাহলে মূল তৎসম মানে তৎসম। এই যে আজীবন, তাহলে দীর্ঘইকার আছে, তাহলে জীবন তৎসম মানে তৎসম। এই যে আগাছা, আকারা, আকাঠা, বাংলা। পরীক্ষার প্রশ্ন হবে সুতীক্ষ্ণ, এই শব্দে কোন উপসর্গ আছে? তখন ওর উভয় বলা যাবে না, একটা কি আছে? তাহলে সু কি? তাহলে তীক্ষ্ণ কি? তীক্ষ্ণ, তাহলে তীক্ষ্ণ তৎসম, তাহলে সুতৎসম। সুতীক্ষ্ণ পরীক্ষায় হতে দিবে সুগ্রীব, কোন উপসর্গ? তাহলে তৎসম। কিন্তু যদি দেয় সুনাম, যদি দেয় সু নজর, যদি দেয় সুখবর, তাহলে কি? বাংলা। বুঝতে পারলেন? হ্যাঁ, ওয়েলকাম সাব্বির তুষার, স্বাগত আমাদের ক্লাসে। একইভাবে বিদীর্ণ, বিশুষ্ক, হ্যাঁ কি? তখন তৎসম। আবার বিভুই, বিফল, বিপদ, তখন বাংলা। নিষ্কাম, নিষ্কলুষ, কি? তৎসম। ঠিক আছে? আবার ধরেন নীলাজ, নিভাজ, তখন আবার বাংলা।
আছে। তাহলে আমি আবার বুঝলাম যে তাহলে আমাদের 21টি হলো খাঁটি বাংলা, 20টি হলো তৎসম, কিন্তু 21 আর 20 এর মধ্যে 4টি আছে কমন, আশুবিনী। তাহলে আশুবিনী কি? বাংলা থাকলে বাংলা, তৎসম থাকলে তৎসম, উভয় থাকলে উভয়। কিন্তু আশুবিনীকে যখন শব্দের সাথে যুক্ত করে দিবে তখন আর উভয় না, যে কোনো একটার সাথে নির্ভর করবে কি, অর্থাৎ আশুবিনী যার সাথে যুক্ত আছে সেই অংশটুকু বা সেই শব্দটা কি, তৎসম হলে আশুবিনী তৎসম, আর বাংলা হলে আশুবিনী বাংলা। জি, তো সেই তৎসম চেনার উপায়টা আপনাদের বলা আছে, আমি আপনাকে বুঝিয়ে দিলাম, ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। বিদেশি উপসর্গ আবার কয়েক ধরনের, বিদেশি উপসর্গ আবার কি কয়েক ধরনের। জি, এর মধ্যে আছে কি কি, আছে হচ্ছে ইংরেজি, এর মধ্যে আছে আরবি, এর মধ্যে আছে ফারসি, এর মধ্যে আছে উর্দু, হিন্দি। বিদেশি উপসর্গের মধ্যে মূলত বাংলা ভাষায় ইংরেজি আছে, আরবি ফারসি আছে, উর্দু হিন্দি আছে। তো উর্দু হিন্দি উপসর্গ একটাই, হর, ঝামেলা কাহিনী শেষ। উর্দু হিন্দি উপসর্গ কি একটাই, হর। তাহলে হর রোজ, হর হমেশা, হরগিজ, হরতাল। তাহলে হর কোন উপসর্গ, উর্দু থাকলে উর্দু, হিন্দি থাকলে হিন্দি, অথবা একসাথে এটাকে বলা হয় উর্দু হিন্দি উপসর্গ, উর্দু হিন্দি উপসর্গ। হ্যাঁ, একটাই, কেমন আসে। জি, ইংরেজি উপসর্গ পড়ার দরকার নেই, সাইজ দেখেই বোঝা যাবে। সাইজ, সাইজ দেখে বোঝা যাবে না? হ্যাঁ, সাইজ দেখে বোঝা যাবে ইংরেজি উপসর্গ কি। এই যে ফুল, এই যে হাফ, এই যে হেড, আর এই যে কি সাব। ফুল, হাফ, হেড, সাব। এই যে আমি মাঝে মাঝে হাফ শার্ট পরি, আর মাঝে মাঝে আমার কি ফুল শার্ট পরি, ফুল প্যান্ট পরি, মাঝে মাঝে হাফ প্যান্ট পরি, মাঝে মাঝে নো প্যান্ট পরি, কারণ আপনারা তো দেখতে পান না, তাই না? উপরে ঊর্ধ্বাংশটুকু দেখা যায়, নিম্নাংশে কি পরা আছে এটা তো দেখা যাচ্ছে না। জি, তো এই যে হাফ ফুল, মাঝে মাঝে আপনি হাফ প্লেট বিরিয়ানি খান, মাঝে মাঝে ফুল প্লেট খান। জি, তো এই যে ফুল, হাফ, হেড, সাব, হেডমাস্টার, হেড অফিস, হেড পণ্ডিত, সাব জজ, সাব ইন্সপেক্টর, সাব রেজিস্ট্রার। ফুল, হাফ, হেড, সাব, এগুলো কি উপসর্গ ইংরেজি। একা থাকলেও ইংরেজি, কারোর সাথে যুক্ত থাকলেও কি ইংরেজি। আরবি উপসর্গ, আরবি। আম চিনেন? আম, আম, আরবি উপসর্গ আম। চেনেন না? আম, যখন গাছে গাছে কি আম ধরছে, বিশেষ করে আমাদের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রাস্তা দিয়ে বের হলেই কি রাস্তার পাশে আমের মুকুল, আম। তাহলে আম কোন উপসর্গ? আম আরবি উপসর্গ আম। কিছু আছে বাজে আম, কেমন আম? বাজে আম, বাজে মানে খারাপ আম। বাজে আম খাওয়া যাবে না, যাবে না? বাজে আম খাস না, বাজে আম খাস না, বাজে আম খাস না। এই না কে আরবিতে বলা হয় লা, বাজে আম খাস না, বাজে আম খাস না। আপনাদের আমি বলে দিচ্ছি, আমার এক ছাত্র আছে এই কোর্সের নাম কি খয়ের, আমার ছাত্রের নাম হচ্ছে খয়ের। এই খয়েরকে আমি বলছি খয়ের, বাজে আম খাসলা, মানে বাজে আম যেন খাস না, কখনোই খাস না। গর, গর মানে কোনোদিনই না, কখনোই। খয়ের, বাজে আম খাসলা, তো কখন খাসলা? কখনোই না, কোনোদিনই না। এবং আপনারা কি জানেন, মজার বিষয়, আমি জানি না পাবনা অঞ্চলের কোনো শিক্ষার্থী আমার কোর্সে আছেন কিনা, পাবনার দিকে কিছু কিছু এলাকায় না কে লা বলে, লা ওসাই যাবুলে, যাবুলি, পড়বুলে, খাবুলে, পরীক্ষা দিবুলে, বেড়াত যাবুলে। বুঝতে পারলেন? হ্যাঁ, দেখবুলে, দেখবুলি, করবুলি, খাবুলি, যাবুলি। অর্থাৎ আসলে না, এই না কে তারা কি বলছে লা। তো লা মূলত আরবি শব্দ, লা মানে না। জি, তো খয়ের কে কি বলছে? খয়ের, আয় বেটা খয়ের, বাজে আম খাস লাগার, মানে বাজে আম যেন কখনোই কি খাস না।
তাহলে খয়ের ব্রোকে আমরা কি বলছি সাব্বির? খয়ের ব্রোকায় খয়ের ব্রো বাজে আম খাস লাগার। বাজে আম কখনোই যেন কি গার মানে কখনোই কোনোদিনও যেন খাস না। তাহলে পরে আম কোন উপসর্গ, খাস কোন উপসর্গ, লা কোন উপসর্গ, গর কোন উপসর্গ, বাজে কোন উপসর্গ, খয়ের কোন উপসর্গ। কিংবা এগুলি আবার কি করতে পারে? শব্দে দিতে পারে। কিসের শব্দে? আম জনতা। যে আমরা সবাই কি জনতা বলেন তো? আম জনতা। আম জনতা, আম জনতা, আম দরবার, আম মুক্তার। হ্যাঁ স্বর্ণা, হ্যাঁ আতিয়া, আপনি পাবনা। তবে পাবনা সব জায়গায় হতো না, তো পাবনা কিছু কিছু এলাকা আমার ধারণা এই দাসুরিয়া টাসুরিয়া মুলাডুলি এই টাইপের দিকে আছে। পুরো পাবনাতে হয়তো শহরে নাই, কিন্তু পাবনার কিছু কিছু এলাকায় আছে। দাসুরিয়া, মুলাডুলি এরকম এলাকায় আমার ধারণা যে খাবুলে, করবুলে, করবুলে এরকম শব্দ তারা ইউজ করে। এখন যদি কেউ বলে স্যার পাকা আম, কাঁচা আম, ল্যাংড়া আম, ফজলি আম, গোপাল ভোগ আম, সেগুলি কি তাহলে আরবি উপসর্গ? না ভাই, আম পিছনে থাকলে হবে না, এই আম ওই আম না। উপসর্গ আম কোথায় থাকবে? শব্দ থাকলে সামনে থাকবে। বুঝতে পারলেন? আম দরবার, আম জনতা। খাস, খাস মহল, খাস কামরা, খাস খবর, খাস লোক, খাস মেহমান, লাজওয়াব, লাপাত্তা, লাওয়ারিশ, লাখেরাত, গারমিল, গার হাজির। বাজে দে, বাজে লোক, বাজে কথা, বাজে কাজ, বাজে আচরণ। খয়ের দিয়ে একটা শব্দ, খয়ের খা। জি, কোন উপসর্গগুলি? আরবি, আরবি। আচ্ছা, ফার্সি উপসর্গ আছে। তো ফার্সি উপসর্গ আবার একটু দুই টাইপের। ফার্সি উপসর্গ একটু দুই টাইপের, একটা হলো মেয়েদের জন্য আর একটা ছেলেদের জন্য। এটা আবার লিখিয়ে না। জি, মেয়েদের জন্য কি? মেয়েদের জন্য বর, বর, দর, কার না। বদ, বর, দরকার না। তোদের আপু মনিরা কি যুক্ত হয়েছেন আজকে? এই যে আমার সাথে একটু জোরে জোরে বলেন তো, বদ বর দরকার না। বলেন, জোরে বলেন, বদ বর দরকার না, বদ বর দরকার না। জোরে বলে না, দেখছেন ভাইরা আমার, দেখছেন বলে না। কেন বলে না জানেন? বরই পাই না, আবার বদমত, এত কিছু খুঁজতে গেলে কাম হবে নাকি? আগে বর তো পাই, বদমত যাই হোক পরে সাইজ করে নেব, তাই না? রোজ ঠিক কিনা? চিল্লাই কোন ঠিক কিনা? আগে হোক, তারপরে কেমন সাইজ করি। হ্যাঁ, কত অগামগা সাইজ করলাম, আর এটা তো কোনো ব্যাপার না। জি, তো বদ বর দরকার না, বদ বর দরকার না। এই যে ফারজান ইসলাম লিখেছে বদ বর দরকার না, থ্যাংক ইউ। অনেকে কিন্তু লিখেনি। কেন লিখেনি বুঝেন? বুঝছেন তো কেন লিখেনি? হয়েছে ভাবছে বরই পাই না, তাই না? বদমত যাই হোক, আগে একটা হোক, আগে একটা জুটুক, তারপর বাদ বাকি পরে করলে সাইজ করে নিব। হ্যাঁ জি। আচ্ছা, এবং সাব্বিরদের জন্য কিন্তু আছে, মোট ফারুক তোমাদের জন্য আছে, ছেলেদের জন্য। ছেলেদের জন্য কি আমার একটা খালাতো বোন আছে, খুবই সুন্দর। ওর নাম কি? ববে, ববে। আমার একটা খালাতো বোন আছে, খালু কিন্তু জয়েন্ট সেক্রেটারি। বুঝতে পারলা? শিক্ষা মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি। তো সেই আমার খালাতো বোনের নাম কি? ববে। তো ববে যখন আমার এই কোর্সে ভর্তি হবে, তো তার কাছ থেকে ফি কি বেশি নিব না কম নিব? ববে যখন আমার এই কোর্সে ভর্তি হবে, ঢাকায় থাকে, আমার কাছে সঠিক পড়তে পারে না, তখন বলছে যে আমার এই মেয়েটাকে তোমার কোর্সে একটু ভর্তি করে নাও। তো ববেকে আমার কোর্সে নিব না নিব না, কি বলেন আপনারা? জাহিদ, ইব্রাহিম, কি বলো, ববেকে নেওয়া যাবে এই কোর্সে? অনেক সুন্দরী কিন্তু আমার খালাতো বোনটা। হ্যাঁ নেওয়া। জাহিদ বলছে অবশ্যই স্যার, কেন না। তো ববেকে নিব, কিন্তু ববেকে কি ফি পুরোটা নেওয়া যাবে? খালাতো বোন তো আমার, তাহলে ববের কাছ থেকে ফি কি করবো? কম নিব, তাই না? নিব না, একটু কম করে নিব। তাহলে আমরা বলছি ববের ফি কম নিম। ববের ফি কি? কম নিম। ববের ফি কম নিম। ববের ফি কম নিম। নিম মানে নিব, নিম মানে নেওয়া।
আমাদের নওগাঁ এলাকার দিকে, এবং বিশেষ করে সৈয়দপুর, কেউ আছেন কিনা জানি না, সৈয়দপুর নীলফামারী। আমার জীবনের প্রথম পোস্টিং ছিল, আছেন 2-4 জন আমি জানি, চিলাহাটি সরকারি কলেজ। আমার জীবনের প্রথম বিসিএস ক্যাডার হয়ে প্রথম পোস্টিং ছিল নীলফামারী চিলাহাটি কলেজ। সে চিলাহাটি কলেজে ওই এলাকার দিকে হচ্ছে নিম। স্যার কি নিম? নিম কি? নিম কি মানে কি? নিম মানে কি নিব? তার হচ্ছে ববের ফি কম নিম। ববের ফি কম নিম মানে ববের কাছ থেকে ফি কি করব? কম নিম। তাহলে এই যে বব, এই যে বে, এই যে ফি, এই যে কম, এই যে নিম, কোন উপসর্গ? হ্যাঁ ঠিক, জাহিদ ঠিকই তো, সুন্দর তো, নেক না, তাই না? আচ্ছা, কি সিলাই কর, নেওয়া যাবে না? অবশ্যই নেওয়া যাবে, পকেটে আওয়াজ, পকেটে রাখেন না। তাহলে বদ, বর, দর, কার, না, ববে ফি কম নিম। বদ বর দরকার না, ববে ফি কম নিম। হ্যাঁ নওমিনা, হ্যাঁ নিম খাম জাম, ঠিকই বলেছো, নিম খাম জাম এসব। ব দিয়ে শব্দ কি? বনাম আর্জেন্টিনা, বনাম ব্রাজিল। ভারত বনাম পাকিস্তান, বনাম বকলম। বলছো এরকম বকলম ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব না, বকলম। বে দিয়ে তো হাজার হাজার শব্দ আছে, বেয়াদব, বেয়াক্কেল, বেহায়া, বেশরম, বেপর্দা, বেহুশ, বেহুদা। ফি দিয়ে ফি বছর, ফি দিন, ফি হপ্তা, ফি সন। কম দিয়ে কমবাক, কমজোর। নিম দিয়ে নিমরাজি, নিম খুন। বদ দিয়ে বদলোক, বদ চাহনি, বদ কথা, বদ হাসি, বদ নজর। বর দিয়ে বরবাদ, বরদাস্ত, বরখাস্ত। আমার সব কিছু তুমি বরবাদ করে দিয়েছো, তোমাকে আমার বরদাস্ত করতে পারছি না, আজ থেকে তোমাকে কি বরখাস্ত করা হলো। বরবাদ, বরদাস্ত, বরখাস্ত, তুমি আমার কথা বরখেলাপ করেছো। দর দিয়ে দরবার, দরদালান, দরকার, দরপাট্টা, দরপত্তনি। কার দিয়ে কারবার, কারখানা, কারসাজি। না দিয়ে নালায়েক, নাহক ইত্যাদি। তো যে এগুলো শুধু বদ, বর, দরকার, নাদি, ববে ফি কম নিম, যে কোনো শুধু উপসর্গটাও দিতে পারে, অথবা উপসর্গগুলি কি করতে পারে? শব্দের সাথে যুক্ত করে দিতে পারে। জি, তো যেভাবে দিক এগুলো কোন উপসর্গ? ফার্সি উপসর্গ। জি ইনশাআল্লাহ। শাবনুর, আমরা একদিন চলে যাব, তাই না? রিয়াজকে সঙ্গে নিয়ে রংপুরে আপনার পাশে চলে যাবো ইনশাআল্লাহ। জি, গিয়ে চা খেয়ে নেবো। আচ্ছা, এখন আরেকটা জিনিস লাগবে কি? উপসর্গের অর্থ। এই অর্থটাই ঝামেলা এবং বেশি জরুরি। বিসিএস এবং অ্যাডমিশনে বিশেষ করে বেশি জরুরি কি? অর্থ। তো অর্থ যে ঝামেলা, যে বোঝানোর সুযোগ নাই, অর্থ কি করতে হবে? অর্থ নবম দশম বই থেকে পড়তে হবে। কেমন আসবে? শুধু নমুনাটা বলছি। তখন বলবে নিম উপসর্গ কি অর্থে বসেছে। যদিও আবার বললাম যে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, যদি উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু এবার একটা উপসর্গ যখন শব্দের সাথে বসে তখন একটা অর্থ তৈরি হয়। অর্থ কি তৈরি হয়? বুঝতে পারলেন? যে তাহলে নিম কি অর্থে? নিম আধা বা অর্ধেক। নিম কি অর্থে? নিম রাজি, নিম রাজি, অর্ধেক রাজি, তাই না? এই যে এখন আমাদের মেয়েদেরকে বাড়ি থেকে ফোন দিল, বলছে তোর তো বিয়ে শাদী ঠিক করছি, কি বলিস, কি করবি, বিয়ে শাদী করবি কিনা? তো এবার বলছে যে আমার তো ইচ্ছা নাই, এখন তোমরা যখন বলছো তো আর কি করার, না করি কেমনে, তাই না? তোমরা বাবা মা, দিলে দেও। আসলে কি নিম রাজি, সরাসরি বলছে না তো অবশ্যই করবো, তাই না? মনে মনে ইচ্ছা আছে কিন্তু মুখে বলছে না আমার ওরকম ইচ্ছা নাই, কিন্তু তোমরা যদি দেও তাহলে তো করাই লাগবে, বাপ মায়ের কথা তো শোনা যাবে না। নিম রাজি, নিম রাজি, নিম আধা। লা তো বলে দিলাম না। বদ মানে খারাপ, বর মানে বাইরে, বে মানে নাই, বেয়াদব মানে আদব নাই, বেআক্কেল মানে আক্কেল নাই, বেহুশ মানে কি হুশ নাই। তো এগুলি অর্থ বোঝানোর কিছু নাই, জাস্ট ওই দেখবেন এটাই অর্থে, এটাই অর্থে। জি, আচ্ছা, তাহলে আমরা উপসর্গ থেকে আলোচনা মোটামুটি করলাম। আপনারা সম্ভব হলে একটু 19 বইটা অর্থটা দেখবেন। যেমন ধরুন খাস বললাম, খাস কামরা, খাস মহল,
খাস লোক, প্রধান, খাস মানে প্রধান। আবার আম জনতা, আম দরবার, আম মুক্তার, আম মানে সাধারণ, তাই না? জি, এরকম। আচ্ছা, এইবার আমরা পড়বো হচ্ছে বসন্ত পড়েছি আমরা। লেখেন বাচ্চ, বাচ্চ লেখেন, বাচ্চ, দ্রুত লিখবেন বাচ্চ। কম মানে অল্প, ইব্রাহিম, কম মানে কি? অল্প, অল্প, কম। বোঝেন না? কম বোঝেন না? এই কথা ইব্রাহিম, কম বোঝিস না? কম মানে অল্প, কমজোর, কম বাক্ত, কম বক্ত যে কম বোঝে, কম বক্ত ইশক, বুঝিস? কম বক্ত ইশক, কম মানে অল্প। বাচ্চ, ইনশাল্লাহ পুরাই তুস করে ফেলবো আব্দুর রহমান, ইনশাল্লাহ। দেখেন বাক্যের প্রকাশভঙ্গিকে বলা হয় বাচ্য। দেখেন বাক্যের প্রকাশ ভঙ্গিকে, বাক্যের প্রকাশ ভঙ্গিকে বলা হয় বাচ্য। বাক্যের প্রকাশ ভঙ্গিকে বলা হয় বাচ্য। বাক্যের প্রকাশ ভঙ্গিকে বলা হয় বাচ্য। প্রকাশ ভঙ্গি এই আর 2-3টা ক্লাস ভাই, এই যে আর হয়তো শনি সোম বুধবার মানে সামনের সপ্তাহটা ইনশাল্লাহ ক্লোজ করে ফেলবো। শনি সোম 3টা ক্লাস নিব, আর শনি সোমবার যদি রবিবারটা নিয়ে নিই তাহলে 1টা না 3টা নিয়ে নিব। সন্ধ্যে রবি সোম আমি বলেছিলাম যে 13-14 তারিখের মধ্যে আমরা শেষ করবো, যেহেতু 19 তারিখ থেকে পরীক্ষা, অনেকে হয়তো এখানে সেখানে যাবে। আমরা ইনশাল্লাহ 14-15 তারিখের মধ্যে শেষ করে ফেলবো আশা করছি। বাক্যের প্রকাশ ভঙ্গিকে বলা হয় বাচ্য। বাক্যের প্রকাশ ভঙ্গিকে বলা হয় কি? বাচ্য। বাক্য কি? বাচ্য কি? বাক্যের প্রকাশ ভঙ্গি, বাক্যের প্রকাশ ভঙ্গি। সিলেটে তো যাই প্রায় প্রতি বছরই, হাবিবুর রহমান, ইনশাল্লাহ বাবা এরপরে গেলে আমাকে দাওয়াত দিও, ঠিক আছে? হ্যাঁ, তোমার বাড়িতে গিয়ে সুন্দর চা খেয়ে আসবো, আচ্ছা? দেখেন বাচ্য 3 প্রকার। বাচ্য কয় প্রকার? 3 প্রকার। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। বাচ্য কয় প্রকার? 3 প্রকার। 3, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। এখন এখান থেকে দুটো জিনিস পরীক্ষা আসবে, একটা হলো বাচ্য চেনা আর একটা রূপান্তর। দুটো কাজ। কাজ কি? বাচ্য চেনা আর রূপান্তর। চেনা হয়তো কি বলবে, নিচের কোনটি কর্তৃবাচ্য, নিচের কোনটি কর্মবাচ্য, নিচের কোনটি ভাববাচ্য, কিংবা একটা বাচ্য দিয়ে বলবে এটি কি জাতীয় বাচ্য। তাহলে আমরা কি করবো? বাচ্চাগুলো একটু চিনবো, তারপর রূপান্তর করবো। খুবই সিম্পল, খুবই সহজ, আমি বলার সাথে সাথে তুষ তুষ হয়ে যাবে, ঠিক আছে? তো এই যে বাচ্চাকে আমরা ইংরেজিতে বলি কি? ভয়েস। আপনারা যদি ইংলিশ মিডিয়ামে ভালো বোঝেন, হ্যাঁ, ইংরেজি মিডিয়ামে ভালো বোঝেন না? জি। তাহলে এই যে বাচ্চাকে ইংরেজিতে বলে ভয়েস, তাহলে বাচ্চার ইংরেজি কি? ভয়েস। ভয়েসের বাংলা পরিভাষা কি? বাচ্চ। এখন কর্তৃবাচ্য মানে অ্যাক্টিভ, অ্যাক্টিভ, এসিটিআই, অ্যাক্টিভ। কর্মবাচ্য মানে কি? প্যাসিভ। অ্যাক্টিভ আর প্যাসিভ। জি। তাহলে অ্যাক্টিভ, আই ইট রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই। প্যাসিভ কি? রাইস ইজ ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হয়, আমার দ্বারা ভাত। তাহলে কর্তা যদি সরাসরি করে কর্তৃবাচ্য, আর কর্তার সাথে যদি দ্বারা ব্যাগ প্রতীক যুক্ত থাকে তাহলে কর্মবাচ্য। কাহিনী খতম, এই দুটার কাহিনী খতম। কর্তা যদি জুয়েল বাংলা পড়ায়, জুয়েল বাংলা পড়ায়, কর্তৃবাচ্য। জুয়েল কর্তৃক বাংলা পড়ানো হয়, কর্মবাচ্য। সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেন, কর্তৃবাচ্য। কর্মবাচ্য কি? শাহজাহান কর্তৃক, শাহজাহানের দ্বারা তাজমহল নির্মিত হবে। হালাকুখা বাগদাদ ধ্বংস করে, কোন বাচ্চ? কর্তৃবাচ্য। তো কর্মবাচ্য কি? হালাকুখা কর্তৃক বাগদাদ ধ্বংস হয়। মিনা গান গায়, তো মিনা কর্তৃক বা মিনার দ্বারা গান গায়। কর্তার সাথে যদি দ্বারা দেয়া কর্তৃক, বাই বাই, ইংরেজি যেটা বাই সেটা বাংলায় কি? দ্বারা দেয়া কর্তৃক। এখন এটা যদি না বোঝেন তাহলে কি আমার কিছু করার আছে? এর চেয়ে সহজ জিনিস গোটা দুনিয়ায় আর নাই, কর্তৃবাচ্য আর কর্মবাচ্য। হ্যাঁ, ইনশাল্লাহ দাউদ ঢাকায় যখন যাব আমি নক করে যাবো আপনাদের ফেসবুক গ্রুপে, আমি যে সাক্ষাৎ করবো, চেষ্টা করবো ইনশাল্লাহ।
ভাববাচ্য, এটা একটু বোঝার বিষয় আছে। ভাববাচ্য কি? যেখানে ভাবের প্রাধান্য, ব্যাকরণ বলেছে যেখানে কর্তার প্রাধান্য কর্তৃবাচ্য, কর্তার প্রাধান্য কি কর্তৃবাচ্য, কর্মের প্রাধান্য কি কর্মবাচ্য। আমি তো বুঝলাম যে সরাসরি কর্তা করবে আর কর্তার প্রয়োজন দ্বারা দেয় কর্তৃক করবে। ভাববাচ্য কি? ভাবের প্রাধান্য। কিসের প্রাধান্য? ভাবের, ভাবের। জি, ভাবের প্রাধান্য কেমন এটা একটু বোঝার দরকার আছে। দেখেন বলছে ফাগুনি পূর্ণিমা রাতে চলো পালায়ে যায়। ফাগুনি পূর্ণিমা রাতে চলো পালায়ে যায়। বলেন তো পালানোর কাজটা কি হয়েছে? ক্রিয়া হলো পালিয়ে যাওয়া। পালানোর কাজটা হয়েছে কি? হয়নি। তাহলে কি হবে? হতেও পারে, নাও পারে। হতেও পারে, নাও পারে। ফাগুনি পূর্ণিমা রাতে চলো পালায়ে যায়, এটা আমার প্রস্তাব, আমার ভাব। আমি বলেছি আপনি রাজি থাকলে 1 চাপুন, না থাকলে 2 চাপুন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, অনন্যাকরণ কলকাতায় গিয়েছিলাম একবার 2010 সালের দিকে। যেতে তো মন চাই, রবীন্দ্রনাথ যেখানে আছে, তাই না? বা ওখানে আপনারা আছেন, কিন্তু আসলে কলকাতা তো চাইলেই যাওয়া যায় না। সরকারি কর্মকর্তা হিসাবে আমাদের অনেক ঝামেলা আছে, ছুটি নিতে হয় সরকারের কাছ থেকে। হ্যাঁ, পাসপোর্ট পাসপোর্ট যদিও আছে, কিন্তু সরকারি ছুটিটা ম্যানেজ করা আমাদের ঝামেলা। হ্যাঁ, বুঝতে বললেন? সরকারি ছুটি ম্যানেজ না করে যাওয়া যায় না, এই জন্যই ঝামেলা, চাইলে যাওয়া যায় না। তারপরেও যদি যাই ইনশাল্লাহ যোগাযোগ করবো, চেষ্টা করবো। আচ্ছা, হ্যাঁ, ইব্রাহিম একটা ভালো উত্তর দিয়েছে, কর্তৃ কর্ম না হলে ভাব। আচ্ছা, তো ভাবটা একটু আমি বলি। ভাব হচ্ছে আসলে যেখানে ভাবের প্রাধান্য। যে উদাহরণটা দিচ্ছিলাম যে ফাগুন পূর্ণিমার চলে পালায় যায়, আসলে পালিয়ে যাওয়ার কাজটা হয়নি। হবে কি না, হতেও পারে, নাও পারে। এটা আমার ভাব, আমি বলেছি কাজটি হতেও পারে। আপনি যদি রাজি থাকেন তাহলে হবে, না থাকলে হবে না। আসলে এখানে ক্রিয়া না, ক্রিয়া কি ভাব, ভাব। আরেকটু সহজ করে বলি, যে বলছে চলো ট্রেনে ওঠা যাক। চলো ট্রেনে ওঠা যাক। তো ট্রেনে কি উঠেছেন? না, তাহলে উঠবেন। উঠতেও পারেন, নাও পারেন। উঠতেও পারেন, নাও পারেন। আমার প্রস্তাব আমি দিয়েছি, চলো পিকনিকে যাওয়া যাক। বলছেন ধরুন আমি পড়ার ঠেলায় বাসি না, সামনে পরীক্ষা, জীবন যায় যায় আবার পিকনিকে যাওয়া। তার মানে আমার ভাব, আমি বলেছি কাজটা হতেও পারে, নাও পারে। অর্থাৎ এখানে ভাবের প্রাধান্য। প্রাধান্যটা কিসের? ভাবের, ভাবের। অর্থাৎ যখন ভাবের প্রাধান্য, তখন সেটি হয়ে যাচ্ছে ভাববাচ্য। বুঝতে পারলেন? তার যেন আশা হয়, তার যেন আশা হয়। তার যেন কি আশা। তাহলে সে কি আসবে? না, সে আসতেও পারে, না পারে। তার যেন আশা হয়, এটা আমার মনের ভাব, এটা আমার বাসনা। তার যেন আশা হয়, কিন্তু সে আসবে কিনা এটা আমি নিশ্চিত না। বুঝতে পারলেন? অর্থাৎ যেখানে ভাবের প্রাধান্য, তার নাম ভাববাচ্য। আর একটা বিশেষ স্পেশাল বাচ্যের নাম হচ্ছে কর্ম কর্তৃবাচ্য। তাহলে বাচ্য কিন্তু 4 প্রকার বলবেন না, বাচ্য 3 প্রকার। বাচ্য কি? 3 প্রকার: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। আর একটা বিশেষ স্পেশাল ধরনের বাচ্যের নাম কি? কর্ম কর্তৃবাচ্য। কর্ম কর্তৃবাচ্য। কর্ম কর্তৃবাচ্যটা কি? এর উদাহরণ দিয়ে ফেলেছি আগে কারকের ক্লাসে। যেই বাক্যে কর্ম তথা বস্তু কর্তার মতো আচরণ করে, যেই বাক্যে কোনো কর্ম বা বস্তু কর্তার হিসাবে বসে, সেই বাক্যের নাম কি? কর্ম কর্তৃবাচ্য। আমরা কথা বলি বাঁশি বাজে ওই মধুর লগনে, ফুল ফোটে, পাতা পড়ে, ট্রেন চলে, সুতি কাপড় অনেকদিন টেকে, ঢোল বাজে, শাঁখ বাজে। আমি বিস্তারিত আলোচনা করেছি কোথায়? যখন কর্তৃকারক পড়াই। কর্তৃকারক মনে আছে? কর্মকর্তা মনে আছে না? কর্মকর্তা। তো কর্ম মাঝে মাঝে কি বাক্যে কর্তা হিসাবে বসে। তো যেই বাক্যে কর্ম বা অবজেক্ট বা বস্তু কর্তা হিসেবে বসে, তাকে আমরা কর্তা বলি ঠিকই, কিন্তু সে বাচ্চাটির নাম কি? কর্ম কর্তৃবাচ্য। বললেন কর্ম যখন কর্তা হিসেবে বসবে, সেই বাচ্চার নাম কর্ম কর্তৃবাচ্য। লেখেন শব্দার্থ।
শব্দার্থ লেখেন, শব্দার্থ। একটি টপিক আছে শব্দার্থ। পড়াবো আমি না ভাই? পড়াবো না, মেমোরাইজিং টপিক আছে 5-6টা, এখন বলে দেবো। আপনাদের নিজ দায়িত্বে কি পড়তে হবে। আমি একটু নমুনা বলছি। শব্দার্থ থেকে কিন্তু প্রত্যেক বিসিএস এ এবং অ্যাডমিশনে তো অবশ্যই ঢাবির প্রায় সকল পরীক্ষায় শব্দার্থ থেকে প্রশ্ন হয়। কেমন হবে প্রশ্নটা? ধরেন এমন হয়তো বলবে যে মকর শব্দের অর্থ কি? মকর শব্দের অর্থ কি? মকর শব্দের অর্থ কি? কুমির। পরীক্ষা হতে হবে মর্কট শব্দের অর্থ কি? তাহলে মর্কট শব্দের অর্থ কি? মর্কট, মর্কট মানে বানর। আমি কিন্তু আপনাকে পড়াচ্ছি না, কারণ শব্দার্থ পড়ানোর কিছু নাই, জাস্ট আমি আপনাদেরকে একটা নমুনা বলছি, নমুনা। পরীক্ষার প্রশ্ন হবে লুতা শব্দের অর্থ কি? অপশন থাকবে সুতা, জুতা, গুতা, মুতা। হ্যাঁ, তাহলে লুতা শব্দের অর্থ কি? মাকড়সা। পরীক্ষার প্রশ্ন হবে এমন যে উর্ণ নাভ, উর্ণ নাভ শব্দের অর্থ কি? তো উর্ণ নাভ শব্দের অর্থ মাকড়সা। পরীক্ষার প্রশ্ন হবে বায়স, বায়স শব্দের অর্থ কি? বায়স শব্দের অর্থ কি? কাক। পরীক্ষার প্রশ্ন হবে এমন সফর শব্দের অর্থ কি? সফর, সফর শব্দের অর্থ কি? পুঁটি মাছ, পুঁটি মাছ, সফর। আরেকটা আছে দন্ত সফর, সফর, সেই সফর মানে হচ্ছে ভ্রমণ করা, সফর। আর এই সফর, সফর তারপর পুঁটি মাছ। পরীক্ষার প্রশ্ন হবে করঙ্ক শব্দের অর্থ কি? করঙ্ক, করঙ্ক শব্দের অর্থ কি? কৌটা। করঙ্ক শব্দের অর্থ করঙ্ক, করঙ্ক শব্দের অর্থ কি? কৌটা, কৌটা। পরীক্ষার প্রশ্ন হবে জল করঙ্ক শব্দের অর্থ কি? জল করঙ্ক শব্দের অর্থ হচ্ছে নারকেল। জল করঙ্ক জলের কৌটা, জি জলের কৌটা নাম তো কি? নারকেল, নারকেল। পরীক্ষায় প্রশ্ন হবে ধীবর শব্দের অর্থ কি? ধীবর, ধীবর মানে কি? জেলে, জেলে। পরীক্ষার শব্দ হবে ব্যাধ, ব্যাধ শব্দের অর্থ কি? শিকারী, ব্যাধ শব্দের অর্থ শিকারী। তো এখন এই যে শিক্ষার্থী বন্ধুরা, এরকম তো 1-2টা শব্দ আসলে না, বুঝেন নাই? 2-4-10-20টা না, কত শত শত না, হাজার হাজার না, লক্ষ লক্ষ শব্দের শব্দার্থ হয়তো বই পুস্তকে আছে। অন্তত কিছু কিছু আপনাদের পড়তে হবে। তো আমার যারা বইটা নিয়ে ফেলেছেন বাংলা কোষ, আমি আবার বলছি, আমি খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের শব্দার্থগুলি সংকলন ওখানে দিয়েছি। যারা নিয়ে পেয়ে গেছেন তারা ভাগ্যবান, অবশ্যই পড়ে ফেলবেন। বিসিএস এ কিন্তু কমন পেয়ে যেতেও পারেন ভাগ্য ভালো হলে। জি, এগুলো বাংলাদেশের বাংলা ভাষার শব্দ রোজ, যে এইগুলি অনেক আরো অনেক জটিল জটিল কঠিন কঠিন শব্দ আছে। তো দয়া করে আমি আমার যে বাংলা কোষ বইটি আপনাদের দিয়েছি, যারা নিয়েছেন সেখানে শব্দার্থের টপিকে দেখবেন যে এরকম কিছু শব্দ আমি খুঁজে খুঁজে কিছু গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট শব্দের কি অর্থ দিয়েছি। সম্ভব হলে পড়বেন, ভাগ্য ভালো হলে কি পরীক্ষায় কমন পেয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। আর সবচেয়ে ভালো হয় নিশ্চিত কমন পাবেন অভিধানটি যদি পড়ে ফেলতে পারেন। জি, আমার বইটি যদি পছন্দ না হয় তাহলে ডাইরেক্ট কি করবেন? অভিধান থেকে পড়বেন। জি, বাংলা একাডেমির বাংলা অভিধান থেকে শব্দার্থগুলি পড়বেন, তাহলে আর কোনো ঝুঁকি নাই। আর একটু ঝুঁকি নিতে চাইলে আমার বাংলা বইয়ে বাংলা কোষে যে শব্দগুলি আছে সেগুলি পড়লে ইনশাআল্লাহ কি কমন পাবেন, বিশ্বাস আমার। জি, আচ্ছা, এতে আছে দেখেন প্রায় সমচ্চারিত শব্দ, প্রায়, দেখেন প্রায় সমচ্চারিত শব্দ। প্রায় সমশেদ মানে ঘাম, সুমাই ইসলাম, শেদ মানে
ঘাম ঘাম। এই যে আমার কপাল থেকে মাঝে মাঝে শ্বেত নির্গত হয় না, শ্বেত মানে ঘাম। জি, এখন দেখেন ওই যে একটু শব্দ বললাম যে সফর, আর একটু শব্দ বললাম সফর, তাহলে শব্দ দুটোর অর্থ কি? না সাব্বির রোগ না, শ্বেত মানে ঘাম, কপাল থেকে শ্বেত নির্গত হচ্ছে, শ্বেত মানে ঘাম। সফর আর সফর শব্দ দুটি প্রায় সমচ্চারিত, অনেকটা উচ্চারণ অনেকটা কি একই রকম, কিন্তু অর্থ আলাদা। এদেরকে বলে প্রায় সমাচ্চারিত ভিন্নতা শব্দ। প্রশ্ন হবে সফর ও সফর শব্দ জোড়ের অর্থ যথাক্রমে। বুঝতে পারলেন? পরীক্ষা প্রশ্ন হবে কি সফর ও সফর শব্দ জোড়ের অর্থ যথাক্রমে। তাহলে এই সফর মানে পুঁটিমাছ, এই সফর মানে কি ভ্রমণ বা ঘুরে বেড়ানো। পরীক্ষায় বলবে ত্বক, আবার কি ত্বক, ত্বক ও ত্বক শব্দ জোড়ের অর্থ যথাক্রমে। কিংবা তার একটু বলবে যে ত্বক শব্দের অর্থ যদি কি বলেন, এই ত্বক শব্দের অর্থ কি? হ্যাঁ, ত্বক মানে চামড়া, চামড়া, চামড়া বোঝেন না, স্কিন। জি, চামড়া তো ভালো বোঝেন না, স্কিন বললে ভালো বোঝেন, স্কিন, ত্বক, চামড়া। আর এই ত্বক কি? ত্বক পর্যন্ত, পর্যন্ত। আমি না আসা ত্বক তোমরা অপেক্ষা করবে, আমি না আসা ত্বক তোমরা অপেক্ষা করবে। ত্বক মানে পর্যন্ত। একটি হলো গা আর একটি হলো গা। গা এবং গা, গা আর এটা গা। এইটা কি গ্রাম, গা, গায়ে। তুমি আমাদের গায়ে, হ্যাঁ, আমার গায়ে পড়েছো, তাহলে কোন গায়ে পড়েছো? এই গা যদি হয় তাহলে গ্রামে পড়া, আর এই গা মানে কি খালি গা, দেহ, শরীর। যে গায়ে চাঁদ উঠেছে সেটা হলো গ্রাম, আর যে গা খালি গা সেটা কি সালমান খানের গাজি, শরীর। একটি হচ্ছে কি ধোঁয়া, আরেকটি হচ্ছে কি ধোঁয়া। ধোঁয়া আর ধোঁয়া, এই ধোঁয়া ধৌত করা, কাপড় ধোয়া, তাই না, জামা ধোয়া, ধৌত করা। আর এই ধোঁয়া কি ওই যে রান্নাঘর থেকে যে ধোঁয়া ওঠে, আগুনের যে ধোঁয়া, আগুনের ধোঁয়া। একই ভাবে বলবে একটি হচ্ছে ধূম, আরেকটি কি ধূম। পরীক্ষা প্রশ্নে ধূম ও ধূম শব্দ জোড়ের অর্থ যথাক্রমে বা শব্দ যুগলের অর্থ যথাক্রমে। অনন্য কারণ থ্যাংক ইউ। এই ধূম মানে স্মোক, থ্যাংক ইউ। আর এই ধূম হচ্ছে পরিষ্কার করা, ধৌত করা। এই ধূম আর এই ধূম কি? তো অ্যাডমিশন কোচিং একটা ক্লাস দিয়েছে, বলছে স্যার এটা হচ্ছে ধুম 1, এটা হচ্ছে ধুম 2, এটা হচ্ছে জন আব্রাহামের ধুম, আর এটা হলো আমির খানের ধুম। আচ্ছা এই ধুম আসলে এই, আচ্ছা এই ধুম আর এই ধুম, এই ধুম মানে এই যে ধোঁয়া, রান্নাঘর থেকে ধুম উদ স্মোক, রান্নাঘর থেকে ধুম উদ্গীরণ হচ্ছে। ধূমপান নিষেধ, কোন ধুম? এই ধুম। ওই যে বানান শুদ্ধি, ওই যে বাক্য শুদ্ধি, আপনি বোঝেনই না ধূমপান নিষেধ কোন ধুম। তাহলে দীর্ঘকারের ধুম, কেন ধোঁয়া, ধোঁয়া, এই ধুম। আর এটা কি? এইটা হলো ধুম মাসালে ধুম, ধুম মাসালে ধুম, ধুম উৎসব, আনন্দ, উচ্ছ্বাস, উল্লাস। আজ আমাদের পিঠা খাওয়ার ধুম, বৈশাখ মাসে আম কুড়ানোর ধুম। কোন ধুম? এই ধুম। হ্রস্বকারের ধুম উৎসব, অনুষ্ঠান, আনন্দ, আর দীর্ঘকারের ধুম কি ধোঁয়া। একটি হলো কড়াকার, চাকার, কাঁচা, একটি হলো কাঁচা, কাঁচা আর কাঁচা। কাঁচা মানে কি পরিষ্কার করা, ওই যে ধোয়া, এই ধৌত করা। কাপড় কাঁচা, কি কাঁচা? কাপড় কাঁচা, ধৌত করা, কাঁচা। আর এটা হলো কাঁচা, কাঁচা বয়স, কাঁচা সোনা, কাঁচা মানে অপরিপক্ক। এই কাঁচা মানে কি অপরিপক্ক, কাঁচা মানে অপরিপক্ক। আর এই কাঁচা কি ক্লিন করা, পরিষ্কার করা, ধৌত করা। তাহলে এরকম শব্দ কি এই 2, 4টা, 5টা, 10টা বলে হবে? গোটা 5-6টা ক্লাস শুধু
এগুলোতেই লাগবে। কিন্তু আসলে ওই যে বললাম আসলে এখানে বোঝানোর তো কোনো ব্যাপার নাই। ব্যাপারটা হচ্ছে যে আমি এভাবে বলছি বললে আপনার ভালো লাগছে, শুনছেন, ঠিক আছে। কিন্তু এটা আমরা আসলে এভাবে পড়াই না। জাস্ট এটা আমরা একটু এরকম করে নমুনা দিলাম, নমুনা। এটা কি করছি? নমুনা দিচ্ছি। 20, একটা হচ্ছে 20, আর একটা হচ্ছে 20, আর একটা কি 20। তিনটার উচ্চারণ কি একদম সেম না? একদম সেম টু সেম, সেম সেম। 20, 20, 20। উচ্চারণটা এক কিন্তু অর্থ আলাদা, শব্দ আলাদা। তাহলে 20 কি সংখ্যা, 20, 20, তাই না? যে 20 সংখ্যা। এই 20 কি একটা দামি খাবার, তাই না? আমার 20 খাওয়ার টাকা নাই, দামি খাবার না? যে 20 মানে গরল। 20 কি গরল, গরল, গরল। আর এই 20 কি কে পারবে? এই 20 শব্দের অর্থ মৃণাল, মৃণাল, ফুলের দণ্ড বা ডাঁটা। বুঝলেন? পদ্ম ফুল বা শাপলা ফুল কিংবা গোলাপ ফুল, এটা ডাঁটার উপরে ফুলটা বসে থাকে না, ওই ডাঁটাকে বলা হয় বিষ। আমরা কিন্তু কাউকে শুধু ফুল দেই না, কি করি? বিষ সহ দেই। যে গোলাপ যখন দেবেন তখন শুধু কি ফুলটা দেন, ডানটি দেন না? ডানটি, ডানটি, ডানটিটার নাম হচ্ছে বিষ। নজরুল বলছে, প্রিয়ে হয় বিষ দাও নয় বিষ দাও, হয় বিষ দাও নয় বিষ দাও। প্রিয়ে হয় বিষ দাও মানে হয় ফুলের ডাঁটা দাও, আর না হলে কি বিষ দাও। একটা হচ্ছে দিন, আরেকটা হচ্ছে দিন, আরেকটা কি দিন। দিন, 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 একই রকম উচ্চারণ কিন্তু গ্রাম। হ্যাঁ, গেট অনন্যকরণ। হ্যাঁ, ফুলের দণ্ড। দিন, 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 দিনে দয়া করো, দিনে দয়া করো। দিন দা ডে অনন্ত জলিলের গড, দিন দা ডে। আর যখন দিনে দয়া করো তখন কি দিনের বেলা দয়া করবেন? দিনের বেলা নাকি রাতে দয়া করলে তো কেউ দেখতে পাবে না, তাই না? না, দিন, দিন মানে কি দরিদ্র, গরিব, অসহায়, দিনে দয়া করো। আর এই যে দিন ধর্ম, ওয়ামা দিনুকা, কি কবরে গেলে কি করবে? হুজুর সাহেবরা আছেন না, কবরে যাওয়ার পরে কি সওয়াল জবাব দিতে হবে না? মান দিনুকা, মান রাব্বুকা। এই যে মান দিনুকা, দিন, দিন কি দিন ধর্ম, ইসলাম, জি দিন বা যার যে ধর্ম। জি আমাদের ধর্ম বলছে কবরে প্রশ্ন করবে মান দিনুকা, মান রাব্বুকা। দিন এইরকম অনেক শব্দ আছে ভাই, এত শব্দ আছে, এগুলো বলতে গেলে এর কোনো কুল কিনারা পাওয়া যাবে না, শেষ হবে না। বুঝতে পারছেন? লাশ, আরেকটা কি লাশ, লাশ। লাশ শব্দের অর্থ যদি কি মৃতদেহ বা সব হয়, তাহলে লাশ শব্দের অর্থ কি? পরীক্ষা প্রশ্ন, লাশ শব্দের অর্থ যদি মৃতদেহ হয় তাহলে লাশ শব্দের অর্থ কি? কিংবা বলবে লাশ ও লাশ শব্দ জোড়ের অর্থ যথাক্রমে, বলে উল্টা পাল্টা করে দিবে। তাহলে এই লাশ মানে মৃতদেহ বা মরা দেহ বা সব, আর এই লাশ মানে কি নৃত্য, নৃত্য, নৃত্য। উল্লাসে যে লাশ আছে, উল্লাসে, হ্যাঁ, নৃত্য, লাশ, নৃত্য। আমরা বলি না লাস্যময়ী নারী, কি বলি? লাস্যময়ী নারী, লাস্যময়ী বালিকা। লাস্যময়ী মানে যার চলার মধ্যে কি একটা নাচের ভঙ্গি, যার চলার মধ্যে সবসময় একটা কি নাচের ভঙ্গি, সেই রমণীকে বলা হয় কি লাস্যময়ী রমণী, নিত্যরত রমণী। জি অভিলাষ, জি এটা তো মূর্ধন্য ষ। হ্যাঁ জি অভিলাষ, অভিলাষ মানে ইচ্ছা, ঠিকই বলেছেন। অভিলাষ শব্দের অর্থ ইচ্ছা, কিন্তু শুধু লাশ, লাকার কিন্তু লাশ। জি আরেকটি পড়িয়ে থেমে যাবো। জি ছুটি দিব ইনশাআল্লাহ। শব্দের বিশিষ্ট প্রয়োগ, শব্দের বিশিষ্ট প্রয়োগ।
এগুলো কিন্তু জরুরি, যদি এগুলো আপনারা বোঝেন না জরুরি কিনা, কিন্তু জরুরি। এগুলি আপনাদেরকে একটু আমি বুঝিয়ে দিচ্ছি, পড়ে ফেলবেন। শব্দের বিশিষ্ট প্রয়োগটা কি জিনিস? দেখেন কিছু শব্দ আমরা বললাম, এতক্ষণ যে শব্দগুলি বলেছি সেগুলো আমরা কি বলেছি, যে শব্দ দুটো উচ্চারণটা এক, কিন্তু শব্দ দুটো কিন্তু এক না, বুঝলেন? উচ্চারণটা অনেকটাই সেম টু সেম, কিন্তু একদম কি একই সেম না, একদম সেম না, একটু হলেও সেই শব্দগুলির মধ্যে একটু পার্থক্য আছে। কিন্তু একই শব্দ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আচরণ করে। যেটা একটু ভিন্ন শব্দ সেটা তো ভিন্ন অর্থ হবেই। আসলে তো লাশ একটা তালবশ, একটা দন্তস্ব, একটা বিষ একটা দিন শব্দ দুটো তো আলাদা, বানান আলাদা মানে শব্দ দুটো আলাদা, কিন্তু একটাই শব্দ যদি ভিন্ন অর্থ প্রকাশ করে তাকে বলে শব্দের বিশিষ্ট প্রয়োগ। আমি একটু বুঝিয়ে দিই, একটু দেখেন। বলছে যে দুধের অনেক গুণ, দুধের অনেক গুণ, দুধের অনেক গুণ, গুণ গুণ মানে কি উপকারিতা, দুধের অনেক গুণ মানে দুধের অনেক কি উপকারিতা। যদি মানে ছেলেটি গুণ করে, ছেলেটি গুণ করছে, ছেলেটি গুণ করছে মানে কি উপকারিতা করছে, উপকারিতা করছে কি না, গুণ মানে কি অঙ্ক, গুণ মানে অঙ্ক। আবার যদি বলে যে ছেলেটি মেয়েটিকে গুণ করেছে, বা আমার ছেলেকে সহজ সরল বোকাশোকা পেয়ে ওই বেয়াদব মেয়েটা কি করেছে, গুণ করেছে, তাহলে গুণ মানে তখন কি জাদু করা, বশ করা। মাঝিরা নৌকার গুণ টেনে এসেছে, মাঝিরা নৌকার গুণ টেনে এসেছে, তাহলে গুণ মানে কি জাদুটা না, উপকারিতাটা না, গুণ মানে দড়ি, গুণ মানে কি দড়ি। ঔষধে গুণ করেছে, ঔষধে গুণ করেছে, ঔষধে গুণ করেছে, দড়ি করেছে গুণ করেছে মানে কাজ করেছে, ঔষধে গুণ করেছে মানে ঔষধে কি কাজ করেছে। জুয়েল কিবরিয়ার অনেক গুণ, গুণ মানে ভালো দিক, ভালো বৈশিষ্ট্য। জুয়েল কিবরিয়ার অনেক গুণ, গুণ মানে কি বৈশিষ্ট্য, ভালো বৈশিষ্ট্য। তাহলে একটা শব্দ গুণ, এই গুণ কি করছে, এক একটা জায়গায় কি এক এক রকম অর্থ দিচ্ছে, এদের বলা হয় শব্দের বিশিষ্টার্থ। কি বলা হয়, শব্দের কি বিশিষ্টার্থ। আমি অঙ্ক করি, আমি কি করি অঙ্ক করি, অঙ্ক মানে কি গণিত, অঙ্ক মানে গণিত, তাই না? কিন্তু বলছেন নাটকটির দ্বিতীয় অঙ্ক খুব করুণ, নাটকটির দ্বিতীয় অঙ্ক খুব করুণ, তাহলে অঙ্ক মানে কি গণিত, তাহলে অঙ্ক মানে দৃশ্য, তাই না, দৃশ্য। আবার বলছে যে জননীর অঙ্ক কতদিন পাইনি, জননীর অঙ্ক, জননীর অঙ্ক কতদিন পাইনি, তার মানে কি মায়ের অঙ্ক অনেকদিন করেননি নাকি? ওই যে অঙ্কে পাটিগণিতে আছে না, মায়ের বয়স 30 বছর, বাবার বয়স মায়ের দ্বিগুণ, হ্যাঁ, তাহলে বাপ এরকম বলি না, অঙ্ক মানে কি সে অঙ্ক না, জননীর অঙ্ক, অঙ্ক মানে কি গোল, গোল, গুড, থ্যাংক ইউ অনন্যা, কারণ আপনি অনেক এগুলো বোঝেন, ধন্যবাদ আপনাকে। অঙ্ক মানে গোল, তাহলে একই শব্দ অঙ্ক, উচ্চারণটা এক, বানানো এক, একদম সেম টু সেম, কিন্তু এক একটা জায়গায় একে বলে শব্দের বিশিষ্ট প্রয়োগ, শব্দের কি বিশিষ্ট প্রয়োগ, বুঝেন? এই যে দেখেন দুটো চোখ, ভালো করে বোঝেন কেন বিশিষ্ট প্রয়োগ। এই যে আমার দুটো চোখ বা আপনাদের দুটো চোখ, দুটাই তো চোখ, এক জোড়াই তো চোখ না, কারো কারো ডাবল সেট আছে। এই চোখ দিয়ে যখন বাবার দিকে তখন বাবার দিকে, তখন এর মিনিংটা একরকম। এই চোখ দিয়ে যখন শিক্ষকের দিকে তাকান
তখন মিনিংটা একটু অন্যরকম। এই চোখ দিয়ে, একই চোখ দিয়ে বন্ধুর দিকে তাকান, তখন মিনিংটা একটু অন্যরকম। এই চোখ দিয়ে যখন প্রিয় বন্ধুর দিকে, বিএফের দিকে তাকান, তখন তাকানোটা কিন্তু আরেক রকম। এই চোখ দিয়ে যখন শত্রুর দিকে তাকান, তখন শত্রুর দিকে তাকানোর সময় কি চোখ চেঞ্জ করেন, যে রাগময় চোখ, হ্যাঁ। এবার ডার্লিং এর দিকে তাকাবেন, তখন কি রোমান্টিক সফট চোখ। স্যারের দিকে তাকাবেন, তারা আবার চেঞ্জ করে নিলেন, এবার নর্মাল চোখ। না ভাই, একই জোড়া চোখ আপনার, কিন্তু একই চোখ কি করে বিভিন্ন পরিবেশে বিভিন্ন জনের দিকে কি করে যখন তাকায়, তখন এই তাকানোর মিনিংটা কি হয়, ভিন্ন ভিন্ন হয়। এটা হলো চোখের বিশিষ্ট প্রয়োগ। চোখের কি বিশিষ্ট প্রয়োগ, বুঝলেন? ঠিক তেমনি শব্দ কি করে, দেখেন বাংলা ভাষা কেন পৃথিবীর এত চতুর্থতম শ্রেষ্ঠ ভাষা মানের দিক দিয়ে। আপনাদের অনেক কথা আমি বলতে পারছি না, কোর্সটা যেহেতু একটু শর্টকাট করছি, অনেক কিছু বলা যাচ্ছে না বা দূর থেকে সবকিছু বোঝানো যাচ্ছে না আপনাদের। বাংলা ভাষা তো ছোট একটা দেশের ভাষা হয়ে পৃথিবীর কি অন্যতম চতুর্থ ভাষা মানের দিক থেকে, গুণের বিচারে। কেন জানেন? এই যে শব্দের বিশিষ্টতা। বাংলা ভাষা অনেক গভীর, বাংলা ভাষার মিনিং অনেক গভীর। হ্যাঁ, তো এই যে বাংলায় যে অর্থ বোধক, একই শব্দ এক একটা পরিবেশে কি করে এক এক রকম অর্থ দেয়। এটি ভাষার স্মার্টনেস, মানুষের স্মার্টনেস। আপনি যখন বন্ধুর সাথে থাকবেন তখন আপনার আচরণ একরকম, যখন বাবা মার সাথে থাকবেন তখন কি একই রকম আচরণ, যখন আপনি আপনার শিক্ষকের সামনে থাকবেন তখন কি আপনার একই রকম আচরণ, যখন আপনি আপনার ডার্লিং এর সাথে থাকবেন তখন কি আপনার একই রকম আচরণ? না, পরিবেশ স্থান কাল ভেদে আপনি একজনই মানুষ, কিন্তু আপনার আচরণ কি চেঞ্জ হয়। এটি হচ্ছে বিশিষ্টার্থ। একটি শব্দ কাঁচা আম, কাঁচা আম, কাঁচা মানে কি সবুজ, সবুজ। কাঁচা আম দ্বারা কাঁচা কি বোঝায়? সবুজ। কিন্তু কাঁচা চুল, তাহলে সবুজ চুল না, তখন কাঁচা মানে সাদা। মজার কথা দেখেন, একই কাঁচা, কাঁচা আম, এই কাঁচা বোঝায় সবুজ, আর কাঁচা চুল তুমি সবুজ চুল নাকি কাঁচা চুল তুমি কালো চুল, সাদা তো না, কালো। আবার কাঁচা পয়সা মানে কি কালো পয়সা? না, কাঁচা পয়সা মানে কি নগদ, নগদ কি নগদ পয়সা। কাঁচা হাত মানে কি নগদ হাত? না, অনিপুণ, অনিপুণ, অদক্ষ। কাঁচা লোক তাহলে অদক্ষ, অনিপুণ না, অনভিজ্ঞ। কাঁচা কথা মানে অনভিজ্ঞ কথা না, গুরুত্বহীন কথা। কাঁচা বাড়ি মানে গুরুত্বহীন বাড়ি না, মাটির বাড়ি। কাঁচা ইট মানে পোড়ানো ইট, নাকি পোড়ানো ইট, অপোড়ানো ইট, অপোড়ানো। তাহলে এখন দেখেন একটাই শব্দ কাঁচা, একটাই শব্দ কাঁচা, এক একটা শব্দের সাথে কি করছে কাঁচা বয়স। এখন দেখেন কি কাঁচা বয়স না, যে অল্প বয়স, নাকি অপড়ানো বয়স। একইভাবে পাকা কথা, পাকা বয়স, পাকা লোক, পাকা কাজ, পাকা বাড়ি, পাকা আম, পাকা চুল। তাহলে কি একটাই পাকা, কিন্তু এক একটা শব্দের সাথে কি করে এক এক রকম অর্থ দেয়। কি বলে শব্দের বিশিষ্টার্থ, শব্দের কি বিশিষ্টার্থ। তো দয়া করে এই জিনিসগুলো, দুটি জিনিস, একটা হলো বাগধারা, কি করবেন বাগধারা, আর একটি কি এক কথায় প্রকাশ, যাকে আমরা বলি বাক্য সংকোচন। কি বলি? বাক্য সংকোচন। মেমোরাইজিং টপিক পড়ে ফেলবেন, যে আমার এখানে পড়ানোর কিছু নাই, পড়ানোর সুযোগও নাই, পড়ানোর দরকারও নাই। আমি প্রশ্ন পদ্ধতি নিয়ে কিভাবে প্রশ্ন হয় পারলে আমি পরীক্ষা নিব, আর এগুলো পরীক্ষা নিব। এই যে যেগুলো মেমোরাইজ টপিক, এগুলো কি বুধবারে পরীক্ষা। যে মেমোরাইজিং টপিক গুলো এখন বুঝাই দিলাম, এগুলোর কিবারে পরীক্ষা? বুধবারে। আর আজকে 6টা একটা পরীক্ষা নিব, বা একটু পর একটা পরীক্ষা দিব। গতদিন যেগুলো পড়িয়েছেন এগুলো পরীক্ষা দিবেন, দিয়ে দেন একটা পরীক্ষা। গতদিন যেগুলো করেছেন তারপর একটা পরীক্ষা দিয়ে দেন। এখন আমি প্রশ্নটা ছেড়ে দেব, একটু পরেই পরীক্ষা দিবেন। আর আজকে যেগুলো পড়িয়ে দিলাম, আর সমার্থক শব্দ নিয়ে আগামী দিন ক্লাস নিব। সমার্থক শব্দ ক্লাস নিব মানে যদিও মেমোরাইজিং টপিক, কিন্তু কৌশল কিছু থাকলে বুঝাই দেব।
ঠিক আছে, আরো কিছু মেমোরাইজিং টপিক আছে, আরো কিছু ব্যাকরণের ছোটখাটো বিষয় আছে আগামী দিন। আর দুটো ক্লাস নিলে ইনশাল্লাহ আমাদের কি ব্যাকরণ কোর্স ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো মেমোরাইজিং টপিকের বাগধারা, এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন, তার সাথে শব্দার্থ, সমার্থক শব্দ, সমস্তারিত ভিন্নার্থ শব্দ, শব্দের বিশিষ্ট প্রয়োগ। জি, সমার্থক আর বিপরীত শব্দ। জি, বিপরীত শব্দ পড়ে নিতে হবে, বিপরীত শব্দ পড়ে নেবেন। আমি সমার্থক শব্দটা আগামীকাল আমাদের ক্লাস আছে না, আগামীকাল রাতে, জি আগামীকাল রাতে আমি পড়াবো, সমার্থক শব্দ পড়াবো, বিপরীত শব্দ পড়ে নেবেন। বুধবারে এই মেমোরাইজিং টপিকগুলোর উপর পরীক্ষা নিব, বুধবার আমি বলে দিব। আর আজকে পরীক্ষা দিবেন কিসের উপরে? গত ক্লাসটা যে নিয়েছি বাচ্চ, পদার্থ ইত্যাদি। জি, আর সোমবার একটা পরীক্ষা দেওয়া আছে, মনে আছে? সোমবারে একটা পরীক্ষা দেওয়া আছে, লিখে নেন সোমবারের পরীক্ষার টপিক কি কি। সোমবারের পরীক্ষা টপিক আমি গতদিন বলে দিয়েছি না, গতদিন ক্লাসে লিখে দিয়েছি। ধ্বনিতত্ত্ব, ধ্বনি পরিবর্তন সন্ধি, ধ্বনিতত্ত্ব, ধ্বনি পরিবর্তন সন্ধি। সোমবার রাতে একটা ক্লাস পরীক্ষা দিয়েছি 60 নম্বরের, ধ্বনিতত্ত্ব, ধ্বনি পরিবর্তন সন্ধি। হ্যাঁ, ওকে। শীট তো দিয়েই দিয়েছি, বইটাই শীট। সাব্বির হোসেন বই দিয়েছি যে, বইটাই শীট বাবা। তো ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো। কালকে রাতে আবার ইনশাআল্লাহ 9টা 15 মিনিটে দেখা হবে। আর এখন একটু পরে কিন্তু পরীক্ষা হবে গত ক্লাসের পর। আর সাহিত্যের কোর্স 19 তারিখের পরে বলে দিয়েছি, 19 তারিখের পরে এই প্রিলিমিনারি 19 তারিখে, তারপরে আমরা 20-21 তারিখ থেকে ইনশাআল্লাহ সাহিত্য কোর্স শুরু করবো ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ।